এই আমার বয়স শুনতেছো? হ্যালো। ওকে ওকে, তাহলে আমরা ক্লাসে যাই নাকি? এই পরিপাকের যে 20 মিনিটের ক্লিপটা দিছিলাম, ওইটা কি তোমরা কেউ সেভ করছিলা? হুম। ক্লাসটা করছো নাকি? আচ্ছা, কিন্তু আমি আসলে এটা জিনিসটা ভুলে ডিলিট করে দিছি, বুঝছো? উম, ভাবতেছি কি হবে, জিনিসটা আরেকবার নিতে হবে আমাকে। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। আমরা আজকে কোর্স রসায়ন শুরু করব। কোর্স রসায়ন বেশি ক্লাস লাগবে না, আশা করি মোটামুটি আমরা 6-7টা কি 8টা ক্লাস লাগতে পারে, কি 9টাও লাগতে পারে। ডিপেন্ড করবে আচ্ছা কতটুকু পড়াইতে পারি। আচ্ছা, কোষ রসায়ন শুরু করি। আজকে আমাদের কোষ রসায়নের প্রথম ক্লাস। এখন এই কোষ রসায়ন বলতে আমরা কি বুঝতেছি? দেখো, এটা আসলে রসায়ন মানে কি, কেমিস্ট্রি। কোষ মানে বায়ো। আসলে আমরা এনে আজকে বায়ো কেমিস্ট্রি পড়বো, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি এনে কি পড়তেছি? অ্যাকসেপ্ট করেন। সে কি দিছে? আচ্ছা, তাহলে আমরা কি করবো, আমরা নর্মালি জিনিসটা আমরা কি পড়তেছি আজকে? বায়োকেমিস্ট্রি বলা যায় এটাকে। আচ্ছা, কোষ রসায়ন। এখন কোষ রসায়নটা আসলে কি, বা এই যে জৈব রসায়ন যেটাকে আমরা বলতেছি জৈব রসায়ন, এই জৈব রসায়নটা কি? এই জৈব রসায়নটা হচ্ছে তোমার বিজ্ঞানের এমন একটা শাখা যেখানে বিভিন্ন জৈব রাসায়নিক উপাদান নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে জৈব রসায়ন বলতে আমরা কি বলতেছি? যে জীববিজ্ঞানের যে শাখায়, জীববিজ্ঞানের যে শাখায় বিভিন্ন জৈব রাসায়নিক উপাদান নিয়ে আলোচনা করা হয়েছে। উপাদান নিয়ে আলোচনা করা হয়। ওকে, তাহলে জীববিজ্ঞানের যে শাখায় জৈব রসায়নের উপাদান নিয়ে আলোচনা করা হইতেছে, উপাদানগুলার কি কি, উপাদানগুলার বর্ণনা আলোচনা করা হয়, উপাদানগুলার গঠন আলোচনা করা হয়, ওইটাই হচ্ছে আমাদের কি জৈব রসায়ন বা প্রাণ রসায়ন বলতেছি। ঠিক আছে? এখন জৈব রসায়নের মধ্যে তুমি সবচেয়ে বেশি যে উপাদানটা পাবা, ওইটার মধ্যে হচ্ছে এই জৈব রাসায়নিক উপাদানগুলোর মধ্যে সবচেয়ে বেশি আছে পানি। কি? পানি। এই পানি হচ্ছে আমাদের বডি থেকে সবগুলা কোষের বেশিরভাগ অংশ হচ্ছে প্রোটোপ্লাজম। ওই প্রোটোপ্লাজমের 60 থেকে 70 ভাগই হচ্ছে হলো কি পানি। তোমরা হচ্ছে হলো প্রথম অধ্যায়ে পড়ে আসছো মেবি 70 থেকে 90 ভাগ, কিন্তু এই অধ্যায়ে দিচ্ছে কত? 60 থেকে 90 ভাগ। তাহলে প্রোটোপ্লাজমের কত ভাগ পানি? 60 থেকে 90 ভাগই কি আছে? পানি। ওকে। আচ্ছা, এতটুকু তো আমরা বুঝলাম। আচ্ছা, তোমরা বলো তো উদ্ভিদের অত্যাবশ্যকীয় মৌল কয়টা? হুম? না, অত্যাবশ্যকীয় মৌল ছিল তোমার 17টা, যার মধ্যে ম্যাক্রো মৌল ছিল 9টা, মাইক্রো মৌল ছিল 8টা। ঠিক আছে? তাহলে তোমার এই আর হচ্ছে পানি, আর আছে তোমার হচ্ছে কঠিন পদার্থ আছে। এই কঠিন বস্তুর মধ্যে জৈব উপাদান আছে। কি উপাদান আছে? জৈব উপাদান। এই জৈব উপাদানটা গঠিত হয়েছে ওই 17টা মৌল দ্বারা। আচ্ছা, 17টা মৌল কি কি? 17টা মৌলের মধ্যে আমরা ভাগ করে পড়েছি, জিনিসটা মনে থাকবে। এছাড়া কিছু আছে ম্যাক্রো, কিছু আছে মাইক্রো। ওকে, ম্যাক্রো কয়টা? 9টা। মাইক্রো 8টা। এখন ম্যাক্রো গুলো আমরা 9-10-এ কিভাবে মনে রাখছিলাম? যে এমজি কে ক্যাফে ফর নাইস চপস, নাকি? এমজি কে ক্যাফে ফর নাইস চপস না? নাকি অন্য কিছু দিয়ে মনে রাখছিলা? এই 9-10-এ কি এটাতেই মনে রাখছিলা না ম্যাক্রো মৌল গুলা? নর্মালি টিচাররা এটাই ছন্দটা দেয়। আচ্ছা, এমজিটা ছিল ম্যাগনেসিয়াম, কে তে হচ্ছে কি পটাশিয়াম,
এতে ছিল ক্যালসিয়াম, সিতে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার কয়টা হইলো না? পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আরেকটা রয়েছে এই আছে নাইট্রোজেন। তাহলে এই নয়টা হচ্ছিল কি ম্যাক্রো মৌল। ওকে, এখন হচ্ছে মাইক্রো মৌল কোনগুলা? মাইক্রো মৌল হচ্ছে তোমার, এটা তুমি মনে রাখতে পারো যে মৌলিকে, নেতাজি, ম্যাঙ্গোলিয়া, বকলো। আচ্ছা, আমি তোমাদের আজকে ক্লাসটা মানে গতকালের ক্লাসটা লেট কেন করছি, আমি ভাবছিলাম যে ওই 20 মিনিটের ক্লিপটা সহ দিব, কিন্তু ওই ক্লিপটা আমি আসলে চেষ্টা করছি পাই নাই। দেন হচ্ছিল কি আমি ভাবছিলাম যে ওই 20 মিনিট আগে শুট করব দেন একসাথে দিব, কিন্তু ছিল ওইটা দিতে পারি নাই। এই জন্য এখন না পারতে ওই 20 মিনিট ছাড়াই দিছি। ক্লাসটা আমি আরেকবার আপলোড করব 20 মিনিট সহ। আচ্ছা, ওই 20 মিনিট যারা করছো তো করছো, যারা বাদ গেছে তারা আসলে পরে দেখে নি। তো মৌলিকে, মৌলিকে মানে কি ছিল মলিবডেনাম। তারপর হচ্ছিল নেতা, নেতা ছিল নিকেল। তাতে হচ্ছে তামা। এই বলো তো তামা, তামার মৌলের নাম কি, মানে তামা কোন মৌলটারে তামা বলি আমরা, জানো? মোহাম্মদ বলো তো। এই, আর যে এটা তো গোল্ড, এজি, মানে এজি, এজি আছে সিলভার, তোমার হচ্ছে এটা ওরাম হচ্ছে গোল্ড। হ্যাঁ, তামা হচ্ছিল কপার, ভেরি গুড। তারপর হচ্ছিল জিঙ্ক, এটা কি জিঙ্ক। ম্যাঙ্গোতে ছিল ম্যাঙ্গানিজ। লইয়া মানে লৌহ, লৌহ কারে বলি বলো তো? হুম, বিতে বোরন, ক্লোতে ক্লোরিন। এই লৌহ কারে বলে বলো? এটা জানো না? হ্যাঁ, আয়রন। আচ্ছা, তাহলে আমরা এতটুকু দেখলাম, ঠিক আছে? তাহলে এই 17টা মৌল, এই জিনিসগুলো আসলে বেসিক জিনিস, এই জিনিসগুলো আসলে জানা উচিত। যে কোনো সময় যে কোনো জায়গায় আসতে পারে, বলা যায় না। আচ্ছা, এখন তোমার আসলে এটা তো একটা উদ্ভিদে অত্যাবশ্যকীয় মৌল 17টা ছিল হ্যাঁ বলো। 16টা পড়ছিলা? শিওর? না, কিন্তু আসলে জিনিসটা তাহলে ভুল পড়ছো। ভুল ছিল, এটা আসলে কারেক্ট। আচ্ছা, দাঁড়াও 1 মিনিট বলতেছি। আচ্ছা দেখো, আমি বলছিলাম যে ম্যাক্রো হচ্ছে হলো তোমার এমজিকে, ক্যাফে নাইস চপস, এবং হচ্ছে হলো মাইক্রো, মাইক্রো হচ্ছে হলো মল্লিকে, নেতাজি, ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে কি আম। ধরো আম পাড়তে গেছো নেতার বাড়িতে, ওই নেতা আম নিয়ে তারে বক্সে যে আম কেড়ে পারলি, এই জিনিসটা, ঠিক আছে? ওইতে আমি 9-10 কি আছে আমি ঠিক জানি না, কিন্তু যদি তোমার 16টা দেওয়া থাকে এটা বল। আচ্ছা, তোমাকে যদি বলে জীবনে অত্যাবশ্যকীয় মৌল কয়টা, সেক্ষেত্রে তুমি কি বলবা? জীবনে অত্যাবশ্যকীয় মৌল হচ্ছে টোটাল 92টা। এটা 92টা। এই 92টার মধ্যে তোমার 96%, মানে আমি বলি তোমার ছিল 92টা যে এলিমেন্ট আছে, এদের মধ্যে তোমার জীবের 96% গঠন করে চারটা মিলে। টোটাল তো 92টা বললাম, এর মধ্যে চারটা, এই চারটা কি করে জীবের 96% বস্তু গঠন করে, ঠিক আছে? বাকি 88টাও জরুরি, কিন্তু এই চারটা কি করতেছে মেজর পরিমাণে গঠন করতেছে। মেজর পরিমাণে কি 96% গঠন করতেছে। এই চারটা কি কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। ওকে, আচ্ছা এতটুক যে পড়লাম এর মধ্যে কোনো সমস্যা আছে কারো? আচ্ছা, এখন আমরা কি, তুমি কি জানো এই অধ্যায়ে আমরা আসলে তোমাকে জৈব রসায়ন পড়াবো। এই জৈব রসায়নের বিভিন্ন জিনিসপত্র এই অধ্যায়ে তোমাদের আমরা পড়াবো। আসলে জৈব রসায়ন পড়া থাকলে এই অধ্যায়টা খুবই সহজ লাগতো। যেহেতু তোমাদের জৈব রসায়ন পড়া নাই, তাও সহজ লাগবে, তুলনামূলক জিনিসটা বেসিকটা বোঝা লাগবে।
তাহলে জিনিসটা তোমাদের কাছে প্যাচ লাগতে পারে। অধ্যায়টা হচ্ছে টোটালি বেসিকের জিনিস, কেমিস্ট্রির জিনিস, ঠিক আছে? আচ্ছা, এই নর্মালি তোমরা আয়নিক বন্ড তো চিনো নাকি? আয়নিক বন্ড, সমযোজী বন্ড, হাইড্রোজেন বন্ড, নাম শুনছো এগুলার? আচ্ছা, এগুলো নাম শুনে থাকলে এগুলো নিয়ে আমি আলোচনা না করি, এগুলো আসলে এনে লাগবে না। এগুলো তোমার বইয়ে দিছে, সামনে একটু রিডিং করলে পইরো। কিন্তু এনে তোমার নিচে কিছু বন্ড আছে, পেপটাইড বন্ড, গ্লাইকোসাইডিক বন্ড, এই বন্ড গুলো আমরা একটু সামনে গিয়ে পড়বো। তো হুদাই এখানে পড়ে লাভ নাই। আমরা চলো কার্বোহাইড্রেটে গিয়ে প্রবেশ করি নাকি? কার্বোহাইড্রেট শুরু করি। কার্বোহাইড্রেট। আচ্ছা, তোমাদেরকে আমি কিছু জিনিস আগে বলি। তোমরা কি ওইচ মানে কি চিনো? ওইচ মানে কি অ্যালকোহল মূলক না, বা হাইড্রোক্সিল মূলক নাকি? তারপর সিএইচও মানে কি? আচ্ছা, আমাকে বলো যে ভাই জানি না, নয়তো আমি তোমার জিনিসটা আগাইতে পারতেছি না। না জানলে বলো যে ভাই জানি না। হ্যাঁ, জৈব রসায়নের হচ্ছে যে সিএইচও মানে এলডিহাইড। ওকে। তারপর সিও মানে কি মূলক? মানে হচ্ছে কিটোন মূলক। ওকে। তারপর হচ্ছে তোমার সি ডাবল ও এইচ, এটা হচ্ছে তোমার কার্বক্সিলিক মূলক। আচ্ছা, তাহলে আমরা এতটুকু তো দেখতে পাইছি, এগুলো আমরা 19 আসলে দেখে আসছি। এখন কার্বোহাইড্রেট আমরা শুরু করব। আসলে কার্বোহাইড্রেট জিনিসটা কি? কার্বোহাইড্রেট জিনিসটা হচ্ছে পলিহাইড্রোক্সিল যৌগ। পলিহাইড্রোক্সিল, ঠিক আছে? এখন তাহলে পলিহাইড্রোক্সিল মানে কি? মনো মানে কি একটা, ডাই মানে কি দুইটা। এই মনো মানে কি এক, ডাই মানে কি দুই, ট্রাই মানে কি তিন। এগুলো কি জানো? টেট্রা মানে কত? চার। পেন্টা মানে কত? পাঁচ। এই ছয় মানে কি? হেক্সা। ইয়েস, হেপ্টা, অক্টা। আচ্ছা, তাহলে এইগুলা ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমার পলিহাইড্রোক্সিল বলতে আমরা কি বুঝাইছি? অনেকগুলা, না পলিমার কি অনেকগুলা? তাহলে অনেকগুলা হাইড্রোক্সিল গ্রুপ থাকবে, এবং এর সাথে ফাংশনাল গ্রুপ থাকবে। আর কি থাকবে? ফাংশনাল গ্রুপ। এখন ফাংশনাল গ্রুপ হিসেবে কি থাকতে পারে? ফাংশনাল গ্রুপ হিসেবে হয় থাকবে তোমার এলডিহাইড, নয় থাকবে কিটোন। তাহলে ফাংশনাল গ্রুপ হিসেবে কি থাকবে? এলডিহাইড নয়তো কি কিটোন। জিনিসটা কি বুঝতে পারছো কিনা? তাহলে কার্বোহাইড্রেট জিনিসটা কি? একটা পলিহাইড্রোক্সিল যৌগ, যেখানে ফাংশনাল গ্রুপ হিসেবে কি থাকে? আচ্ছা, ক্লাসে কে কে আসো? নদী, ইমরুল, আচ্ছা। যাও তাহলে একটু রেসপন্স করো। আজকে ক্লাসে রেসপন্স না করলে ক্লাসটা আসলে করে মজা তুমিও মজা পাবে না, আমিও পাবো না। তাহলে তুমি বলো যে পলিহাইড্রোক্সিল, কার্বোহাইড্রেট জিনিসটা কি? একটা পলিহাইড্রোক্সিল যৌগ, যেখানে কি থাকে? ফাংশনাল গ্রুপ হিসেবে কি থাকবে? ইয়েস, এলডিহাইড বা কিটোন। ঠিক আছে, এই ছোট ছোট রেসপন্স গুলা করো, তাহলে অধ্যায়টা তাড়াতাড়ি শেষ হবে। তাইলে তোমার যদি পরীক্ষায় আসে যে কার্বোহাইড্রেট কি, তুমি বলবা কার্বোহাইড্রেট হচ্ছে এটা পলিহাইড্রোক্সিল যৌগ, যেখানে ফাংশনাল গ্রুপ হিসেবে কি থাকতে পারে? তোমার এলডিহাইড অথবা কিটোন থাকে। এখন তোমার বইয়ে কি দিছে? তোমার বইয়ে জিনিসটা এরকম ভাবে দিছে যে যে সকল এলডিহাইড অথবা কিটোন যৌগে তোমার অনেকগুলা হাইড্রোক্সিল যৌগ যুক্ত থাকে। ঠিক আছে, তো তুমি এটা এইভাবে লিখতে পারো যে যে সকল এলডিহাইড বা কিটোন যৌগে অনেকগুলা কি থাকে? হাইড্রোক্সিল গ্রুপ। তাকে আমরা কি বলি? কার্বোহাইড্রেট। আচ্ছা, কার্বোহাইড্রেট তো আমরা আগে পড়ে আসছি নাকি? কার্বোহাইড্রেট মানে শর্করা, মানে তো কার্বোহাইড্রেট। ঠিক আছে, কার্বোহাইড্রেট বাংলা কি? শর্করা। আমরা পরিপাকের মধ্যে হালকা পাতলা দেখে আসি যে শর্করা বাংলা গ্লুকোজ পাই। আচ্ছা, এতটুকু দেখলাম যে কার্বোহাইড্রেট কাকে বলে। এখন এই যে কার্বোহাইড্রেট কথাটা, এটা আসলে কোত্থেকে আসছে কথাটা? এটা হচ্ছে তোমার হাইড্রেটস অফ কার্বন থেকে কার্বোহাইড্রেট নামকরণ করা হয়েছে। তাহলে নামকরণ করা হয়েছে কোত্থেকে? হাইড্রেটস অফ কার্বন থেকে। হাইড্রেটস অফ কার্বন। এখন হাইড্রেটস অফ কার্বন এটা আমরা কেন বলছি?
ঠিক আছে, কারণ তোমার এইখানে থাকে নর্মালি তিনটা যৌগ থাকে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। কি কি থাকে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এই জন্য এটাকে বলা হয় হাইড্রেটস অফ কার্বন। ঠিক আছে, এদের অনুপাতটা কত? এরা থাকে তোমার 1:2:1। তুমি গ্লুকোজের সংকেত বলো, গ্লুকোজের সংকেত কি? না, এটা হচ্ছে তোমার হচ্ছে গ্লুকোজ না, গ্লুকোজ হচ্ছে C6H12O11। সরি, O6, C6H12O6, এটা ছিল গ্লুকোজ। ঠিক আছে, আর তুমি যেটা বলছো এটা সুক্রোজের সংকেত বলছো, C12H22O11। ঠিক আছে, তাহলে গ্লুকোজের সংকেত কি? C6H12O6। আর সুক্রোজ, ওইটা সুক্রোজ বলছো, আচ্ছা। তাইলে তোমার এই গ্লুকোজের মধ্যে দেখো তো, তাহলে কার্বন কয়টা আছে? 6টা। হাইড্রোজেন কয়টা? 12টা। অক্সিজেন 6টা। এদের অনুপাত করলে কত দাঁড়াইতেছে? 1:2:1 না? দেখছো কি মানতেছে যে? তাহলে এই সকল কার্বোহাইড্রেটই এই সূত্রটা মেনে চলে। তাহলে সকল কার্বোহাইড্রেটই কি মেনে চলে? আচ্ছা, তোমরা কেমিস্ট্রিতে একটা জিনিস জানো, যে কেমিস্ট্রিতে যে তোমার সবচেয়ে বেশি তোমাকে প্যারা দিবে কে? বলো তো কে প্যারা দেয়? কোন জিনিসটা তোমাকে একটু পরে পরে প্যারা দিবে? ধরো তুমি কেমিস্ট্রিতে কোনো একটা কিছু পড়লা, সাথে আসবে ব্যতিক্রম। যাই পড়বা ব্যতিক্রম, যাই পড়বা ব্যতিক্রম। তার মানে আমরা তো না কেমিস্ট্রি পড়তেছি, তাহলে এনেও কিছু ব্যতিক্রম থাকবে না? তার মানে সবাই আসলে মানতেছে না। কিছু কিছু যৌগ আছে কার্বোহাইড্রেট, কিন্তু এই সূত্র মানে না। যেমন ওই সুক্রোজের যে সংকেতটা বললো, ওইটা কি দাঁড়াইলো? C12H22O11। তাহলে সে কি মানলো? সে তো মানলো না। দেখো এনে অনুপাত করলে দাঁড়াচ্ছে 12:22:11। এনে তো মানতেছে না। তাইলে কি জিনিসটা তোমার হচ্ছিল এই কার্বোহাইড্রেট না? না, আসলে কার্বোহাইড্রেট আসলে ব্যতিক্রম। তাহলে ব্যতিক্রম কি কি আছে? ব্যতিক্রম আছে সুক্রোজ একমাত্র। ঠিক আছে, সুক্রোজটা এই সূত্র মানে না, তাও হচ্ছিল কি কার্বোহাইড্রেট। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, যতটুকু পড়াইছি কঠিন লাগছে? লাগার কথা না। হ্যাঁ বলো। কই নামকরণ? বলো। লাস্টে? এটা এটা হ্যাঁ, এটা হচ্ছে তোমার হাইড্রেটস, হাইড্রেটস অফ কার্বন। কি বললাম? এটা ছিল হাইড্রেটস অফ কার্বন, কি বললাম? হুম, এটা ছিল হাইড্রেটস অফ কার্বন। আচ্ছা, এতটুকু বুঝতে পারছি। এখন তোমার এই সূত্র মানলেই কি সবাই কার্বোহাইড্রেট? বলো। আমি কিন্তু এই কথা একবারও বলছি যে এই সূত্র মানলেই সবাই কার্বোহাইড্রেট। আমি কিন্তু বলছি সকল কার্বোহাইড্রেট এই সূত্র মানে, তার মানে এই সূত্র মানলেই সে কার্বোহাইড্রেট হবে না, কিন্তু কার্বোহাইড্রেটের সবাই এই সূত্র মানে। কথাটা কি বুঝতে পারছো? যে এই সূত্র মানে এরকম অনেক কিছু আছে যেগুলা কার্বোহাইড্রেট না। তাহলে এই অনুপাত থাকা সত্ত্বেও কার্বোহাইড্রেট নাও হইতে পারে, থাকা সত্ত্বেও কার্বোহাইড্রেট নয়। এরকম কি আছে? এরকম জিনিসগুলোর মধ্যে আছে তোমার ফর্মালডিহাইড। আচ্ছা, তুমি কি ফর্মালডিহাইডের সংকেত কি জানো? দেখছো এই জিনিসগুলো আসলে জৈব যৌগের জিনিস। তোমার জৈব যৌগ পড়া থাকলে জিনিসগুলো আসলে পড়ার পর বলতা, কিন্তু এখন বলতে পারতেছো না, কারণ তুমি এগুলো 9-10-এ পড়ে আসছো, মাঝখানে একটা গ্যাপ গেছে। আচ্ছা, ফর্মালডিহাইড মানে হচ্ছে তোমার HCHO। ঠিক আছে, তারপরে আছে আরো আছে তোমার ধরো এসিটিক অ্যাসিড। এসিটিক অ্যাসিডের সংকেত কি মনে আছে? তো CH3। ইয়েস, C OH। ভেরি গুড। এখন দেখো, এইটারে কি আমি আবার এভাবে লিখতে পারি না CH2O? আর এটারে কিভাবে লিখতে পারি না C2H4O2? দেখো এরা কি সংকেতটা কি ওই সূত্র মানছে? অনুপাতের সূত্রটা মানছে, কিন্তু ওরা আসলে কি নয়? কার্বোহাইড্রেট নয়। একটা এলডিহাইড আর একটা এসিটিক অ্যাসিড। কারণ এদের মধ্যে তো হাইড্রোক্সিল আয়ন নাই। দেখো আমরা তো এনে বলছি যে হাইড্রোক্সিল গ্রুপ থাকবে, এর মধ্যে কি হাইড্রোক্সিল গ্রুপ আছে? না, হাইড্রোক্সিল গ্রুপ নাই, সো এরা না।
তাহলে বুঝতে পারছি জিনিসটা? ক্লিয়ার? আচ্ছা, এখন এই কার্বোহাইড্রেট হচ্ছে তোমার উদ্ভিদের, বলো। আচ্ছা, 1 মিনিট। উদ্ভিদের শুকনা ওজনের 50 থেকে 80 ভাগই হচ্ছে কার্বোহাইড্রেট। আচ্ছা, গ্রুপ বলতে দাও, এই যে হাইড্রোক্সিল গ্রুপটা, এটা ছিল একটা হাইড্রোক্সিল গ্রুপ। তারপরে এনে দেখো, এটা হচ্ছে একটা কিটোন, এই এলডিহাইড গ্রুপ, এটা একটা কিটোন গ্রুপ। এটা ছিল কার্বক্সিল গ্রুপ, বুঝছো? এইগুলো আমি বলতেছি গ্রুপ। এখন এই গ্রুপ গুলা কি, এই যে হাইড্রোক্সিল গ্রুপ, এই হাইড্রোক্সিল গ্রুপ থাকতে গেলে মানে কি, তার একটা ওইচ থাকা লাগবে। আমি যখন গ্লুকোজের স্ট্রাকচারটা বাইঙ্গা লিখবো, তখন দেখবো ওটার মধ্যে ওইচ আছে। সুক্রোজের স্ট্রাকচার লিখবো, ওইখানে দেখবো অনেকগুলা ওইচ আছে, মানে পলিহাইড্রোক্সিল যৌগ। বুঝতে পারছো? না, ওইচ অনেকগুলা থাকবে, এবং সাথে দেখো আমি সংখ্যাটাতে কি বললাম, যে তোমার কি, এক হচ্ছে তার পলিহাইড্রোক্সিল যৌগ হওয়া লাগে মাস্ট, মানে কি অনেকগুলো হাইড্রোক্সিল গ্রুপ থাকা লাগবে, এবং সাথে কি থাকা লাগবে, এলডিহাইড অথবা কিটোন। মানে তোমার ছিল এইটা অথবা এইটা থাকবে, আর সাথে এটা থাকবে। বুঝতে পারছো? এইটা তোমার মাস্ট, ওইচ গ্রুপ মাস্ট, এবং এই দুইটা থেকে যে কোনো একটা থাকলেই ওইটা কার্বোহাইড্রেট। ওই সংকেত লেখার সময় আমরা তো এখানে সংকেত লিখি না, আমরা জাস্ট এভাবে লিখছি। এখন ছিল আমরা কার্বোহাইড্রেটের উৎস পর্ব, না উৎস না, সরি, বৈশিষ্ট্য। কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য, কার্বোহাইড্রেট আসলে দেখতে কি রকম দাও। কার্বোহাইড্রেট মেইনলি তোমার ছিল এটা দানাদার হইতে পারে, যেমন চিনি। চিনি দেখছো না তুমি তোমার সামনে, দানাদার হইতে পারে। তারপর তন্তুময় হইতে পারে, যেমন ধরো উদ্ভিদের মধ্যে কি আছে, সেলুলোজ আছে না, ওই সেলুলোজও কিন্তু একটা কার্বোহাইড্রেট। তাহলে তন্তুময় হইতে পারে, ঠিক আছে? তাহলে কার্বোহাইড্রেটটা কিরকম হইতে পারে, দানাদার, যেমন কি আছে চিনি, অথবা হইতে পারে কি তন্তুময়, যেমন আছে কি সেলুলোজ, অথবা পাউডার, যেমন ধর আটা ময়দা যেগুলা পাউডার জাতীয় হইতে পারে নাকি, পাউডার জাতীয় পদার্থ, এগুলা কি, এটা ছিল কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য। আচ্ছা, এখন কার্বোহাইড্রেট স্বাদে কি রকম, এরা স্বাদে মিষ্টিও হইতে পারে অথবা স্বাদহীন হইতে পারে। তুমি সেলুলোজ খাইলে কি তোমার কোনো স্বাদ লাগবে না, ওইটা স্বাদহীন। কিন্তু চিনি হচ্ছে মিষ্টি, তাহলে স্বাদে কি মিষ্টি অথবা স্বাদবিহীন, স্বাদে মিষ্টি অথবা স্বাদবিহীন। ক্লিয়ার জিনিসটা? স্বাদে হচ্ছে কিরকম, হেরা মিষ্টি অথবা স্বাদবিহীন। আচ্ছা, এখন তোমার এরা কি পানিতে কি দ্রবণীয়, আচ্ছা, চিনি কি পানিতে দ্রবণীয়? হ্যাঁ, চিনি পানিতে দ্রবণীয়, কিন্তু এই চিনি পানিতে দ্রবণীয় না। হ্যাঁ, আমি বলি তোমার, ইয়েস, এদের হচ্ছে তোমার মানে ওই কার্বোহাইড্রেটের অধিকাংশই পানিতে অদ্রবণীয়, কিন্তু কিছু কিছু আছে দ্রবণীয়। ঠিক আছে? তোমার ছিল এর মধ্যে আমরা বলতে পারি যেগুলা মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড কি আমরা একটু পরেই পড়বো। ওই মনোস্যাকারাইড হচ্ছে দ্রবণীয়, কিন্তু বাকি সবগুলাই অদ্রবণীয়। ঠিক আছে? তাহলে তোমার অধিকাংশই অদ্রবণীয়, কিছু দ্রবণীয় কারা, মনোস্যাকারাইড। তাহলে মনোস্যাকারাইড হচ্ছে দ্রবণীয়, আর বাকি সবই কি, বলো। অদ্র মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড দ্রবণীয়। আচ্ছা, এখন তোমার মানে এই যে কার্বোহাইড্রেট যৌগগুলো আছে, ওইগুলা যদি তোমার এসিডের সাথে বিক্রিয়া করে, কার সাথে, এসিডের সাথে বিক্রিয়া করলে তোমার ওই এস্টার তৈরি হয়। তাহলে আমি কি বললাম, কার্বোহাইড্রেট প্লাস হচ্ছিল কি এসিড, বিক্রিয়া করলে কি তৈরি করবে, এস্টার। এখন এস্টার জিনিসটা কি ভাই, জৈব যৌগিকে খুব বিস্তারিত পড়বা, আমি আপাতত ওই নিয়ে না ঢুকি। ঠিক আছে? তোমার তুমি যা জেনে রাখো, সে এস্টার তৈরি করে। তারপরে হচ্ছে তোমার এরা আলোক সক্রিয় এবং আলোক সমানুতা প্রদর্শন করে। এখন এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে তুমি যখন জৈব যৌগ পড়বা, জৈব যৌগের শুরুতেই সমানুতা আছে, ওর মধ্যে গিয়ে দেখবা যে আলোক সক্রিয়তা, আলোক সমানুতা আছে।
এখন কথা আছে তাহলে ভাই, আমি কি আপনি কিভাবে সবকিছু আমাদের বলবেন যে জৈব যৌগে যায় পড়ো, জৈব যৌগে যায় পড়ো? না, এই আলোক সক্রিয় আলোক সমানুতা এটা আমি তোমাকে একটু পরে বিস্তারিত পড়াবো। এনে যেই জিনিসগুলো লাগতেছে সবগুলো বিস্তারিত পড়বা একটু পরে গিয়া। সো এই নিয়ে আমি জাস্ট ব্যাখ্যা আইতেছি না, জাস্ট তোমাকে বইলাই দিতেছি। তাহলে এরা কি কি? এরা ছিল আলোক সক্রিয়। এরা আলোক সক্রিয় মানে তোমার আলোর ক্ষেত্রে এরা বিভিন্ন এফেক্ট দেখাইতে পারে, এবং তোমার হচ্ছে হলো কি আলোক সমানুতা প্রদর্শন করে ও আলোক সমানুতা প্রদর্শন করে। বুঝতে পারছো? হুম। আচ্ছা। হ্যাঁ, এখন তোমার ছিল এদেরকে তুমি তুমি যদি কার্বোহাইড্রেটকে বেশি তাপ দাও, ওরা ছিল অঙ্গারে পরিণত হয়। কারণ অঙ্গারটা কি? অঙ্গারটা ছিল একটা কয়লার মতো একটা জিনিস, বুঝছো? এ ছিল কয়লার মতো একটা জিনিসে পরিণত হয়। তাহলে বেশি তাপ প্রয়োগ করলে এরা কিসে পরিণত হয়? অঙ্গারে পরিণত হয়। ঠিক আছে? এই ছিল আমাদের বৈশিষ্ট্য। তাহলে আমরা বৈশিষ্ট্যটাকে কি বুঝতে পারছি? কি বৈশিষ্ট্য কার্বোহাইড্রেটের? আচ্ছা, এখন আমরা কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন করব। ক্লাসিফিকেশন মানে কি? আচ্ছা, শেষেরটা হচ্ছে তুমি যদি বেশি তাপ প্রয়োগ করো কার্বোহাইড্রেট সেটা অঙ্গারে পরিণত হবে। কারণ জিনিস কথা ছিল অঙ্গারটা কি? অঙ্গারটা ছিল কয়লা জাতীয় পদার্থ, বুঝছো? কার্বোহাইড্রেটকে তুমি বেশি তাপ দিলে ওটা কয়লা জাতীয় একটা পদার্থে পরিণত হয়। হ্যাঁ, বলো। হ্যাঁ। আচ্ছা, আমি বলি। এনে তোমার একমাত্র তুমি, আমি বলি শোনো। এনে তুমি শুধু চিনি দিয়ে চিন্তা করবা না, দেখো কার্বোহাইড্রেটের মধ্যে আমি কি শুধু চিনির কথা বলছি? সেলুলোজের কথা বলছি, পাউডার জাতীয়। তুমি এখন যে আসলে শর্করা বলতে কি, তুমি একটা শর্করা সমুদ্রের মধ্যে যাইতেছো, যাওয়ার পথে একটা তোমার এটা কি বলে, একটা পাথরের মধ্যে ধাক্কা খাইছো, ওইটার নাম হচ্ছে চিনি, বুঝছো? এখন তোমার আসলে ওই সবকিছু চিনির সাথে মিলাইতে যাবা না। এটা হচ্ছে সামগ্রিক ভাবে সমুদ্রের বৈশিষ্ট্যটা। মানে একটা পাথরের কিছু বৈশিষ্ট্য ব্যতিক্রম থাকতেও পারে। বুঝতে পারছো কথাটা? আচ্ছা। আচ্ছা, ক্লাসিফিকেশনটা আসলে কিসের উপর ভিত্তি করে করতেছে ওইটার উপর ডিপেন্ড করে। ফার্স্ট অফ অল আমরা ক্লাসিফিকেশন করতে পারি স্বাদের উপর ভিত্তি করে। কারণ একটা জিনিস তুমি দেখবা, দেখার পরে মানে বাঙালি এটা কিভাবে বুঝে যে এটা কোন জাতীয় পদার্থ? জিহ্বার মধ্যে একটু মানে কি করে একটু নিয়ে লাগাবে নাকি, লাগায় টেস্ট নেবে যে আসলে জিনিসটা মিষ্টি নাকি তোমার টক নাকি কি তেতো নাকি, তারপর ধরো ব্যাটারি ভালো আছে কিনা কিভাবে বুঝবে বাঙালি? এই মোহাম্মদ বলো, তোমার একটা ব্যাটারি দিলাম, এখন ভালো আছে কিনা তোমারে বললাম, তুমি কিভাবে চেক করবা কিবা? হ্যাঁ, so, ওইও কিন্তু ওইটাই করবে। আচ্ছা, এখন আছে দাও ওই স্বাদের। আচ্ছা, তোমার মাইকটা অফ করে দাও। এখন ছিল স্বাদের উপর ভিত্তি করে আসলে কয় প্রকার, দাও স্বাদের উপর ভিত্তি করে আমরা দুইটা জিনিস বলতে পারি। হয় সে মিষ্টি হবে, নয় সে স্বাদবিহীন হবে। তাহলে স্বাদের উপর ভিত্তি করে আমরা কি বলতে পারি? হয় সে মিষ্টি নাহলে কি মিষ্টি না। এটা আমরা বলতে পারি হয় সে সুগার নাইলে কি নন সুগার। তাহলে সে হচ্ছে হবে হয় সুগার নাইলে কি নন সুগার। ঠিক আছে? এই হচ্ছে স্বাদের উপর ভিত্তি করে কত প্রকার? দুই প্রকার। এখন হচ্ছে সুগার জিনিসটা কি? এখন বলো, সুগার মানে কি? চিনি। চিনি দেখতে কি রকম? ইয়েস, এখন হচ্ছে স্বাদে মিষ্টি এবং দেখতে দানাদার। এরা কি পানিতে দ্রবণীয়? হ্যাঁ, এরা ছিল পানিতে দ্রবণীয়। এখন তাহলে যেগুলো নন সুগার তাদের বৈশিষ্ট্য কি উল্টা হবে না? তাহলে এরা কি নয়, স্বাদে মিষ্টি নয়, অদানাদার, আর কি পানিতে দ্রবণীয় হবে? না, পানিতে অদ্রবণীয়। ওকে। এখন উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? উদাহরণ হিসেবে তুমি নর্মালি যে জিনিসগুলোর নাম জানো, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, এইগুলা ছিল কি নর্মালি এইগুলা হচ্ছে তোমার এই সুগারের মধ্যে পড়ছে। আর তোমার যেগুলো আছে তোমার হচ্ছে বড় জাতীয় মানে স্টার্চ, গ্লাইকোজেন, তারপর হচ্ছে তোমার সেলুলোজ, এইগুলো আছে নন সুগার। নন সুগারের মধ্যে আমরা বলতে পারি স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। এইগুলো হচ্ছে তোমার পলিস্যাকারাইড। এই যে নিচে যেগুলো লিখলাম এগুলো এখন বুঝাবো, প্যারা নাই। এগুলো হচ্ছে আসলে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড জিনিসটা কি এটাও বুঝাবো, প্যারা নাই।
জাইনা রাখো যে এটা ছিল একটা পলিস্যাকারাইড। সো এরা হচ্ছে পলিস্যাকারাইড গুলো নন সুগার। এবং সুগারের মধ্যে কি কি আছে আমরা যেগুলো জানি, যেমন ধরো গ্লুকোজ, ফ্রুক্টোজ, তারপর আর কি সুক্রোজ। আচ্ছা আমি এগুলো ইংলিশে লিখছি, তোমরা কিন্তু বাংলায় লেখা দিয়ে আইসো, হ্যাঁ? আচ্ছা, তাহলে এতটুকু কি আমরা বুঝতে পারছি? এটা সুগার বানান কি তালিবাস্য দিয়ে লিখো, দন্তাস্য দিয়ে লিখো না? আচ্ছা, এখন হচ্ছে স্বাদের উপর ভিত্তি করে গেল। এখন তোমার রাসায়নিক গঠনের ভিত্তিতে, কিসের ভিত্তিতে পড়বো? রাসায়নিক গঠনের ভিত্তিতে। রাসায়নিক গঠনের ভিত্তিতে হচ্ছে চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। প্রথমে আমরা পড়বো মনোস্যাকারাইড। প্রথমে একটা নাম কি? মনোস্যাকারাইড। এই বলো মনো মানে কি? হুম? মনো মানে কি? একটা স্যাকারাইড মনো মানে এক, নাকি? আচ্ছা, এখন মনোস্যাকারাইড জিনিসটা কি? এখন তুমি যদি মনোস্যাকারাইড হচ্ছিল সবচেয়ে একটা সরল গঠন, মানে কার্বোহাইড্রেটের সরল ফর্ম কি? মনোস্যাকারাইড। এই মনোস্যাকারাইডে বাংলে তুমি আর কোনো সরল কার্বোহাইড্রেট পাবা না। তাহলে আর কি পাবা না? কোনো সরল কার্বোহাইড্রেট পাবা না। তাহলে তোমার ছিল সবচেয়ে সরল ফর্মটার নাম কি? মনোস্যাকারাইড। কথাটা কি বুঝতে পারছো? সেটা মনোস্যাকারাইড, আমি তোমার যদি বলি মনোস্যাকারাইড কি, তুমি বলবা মনোস্যাকারাইড হচ্ছিল ওই কার্বোহাইড্রেট যেটাকে হাইড্রোলাইসিস করলে বা ভাঙলে আর কোনো সরল কার্বোহাইড্রেট পাওয়া যায় না। নতুন করে কোনো সরল কার্বোহাইড্রেট পাওয়া যায় না, কারণ সে নিজেই একটা কি? সরল কার্বোহাইড্রেট। তাহলে যে সকল কার্বোহাইড্রেট হাইড্রোলাইসিসে নতুন কোনো, নতুন না, আর কোনো সরল কার্বোহাইড্রেট পাওয়া যায় না। হাইড্রোলাইজ মানে ভাঙ্গা, পাওয়া যায় না, তারই কি বলে? মনোস্যাকারাইড। যে আসলে নিজেই একটা সরল কার্বোহাইড্রেট। ওকে। আচ্ছা, এখন এই মনোস্যাকারাইডের মধ্যে কার্বন সংখ্যা কয়টা থাকতে পারে? এরা হচ্ছে তোমার ফার্স্ট অফ অল এরা এই CN H2N ON সূত্র মেনে চলে। এবং এখানে কার্বনের সংখ্যা হইতে পারে 3 থেকে 10। কত? 3 থেকে 10। বুঝতে পারছো কি বললাম? 3 থেকে 10। আচ্ছা, এই হচ্ছে হলো কি? মনোস্যাকারাইড। এখন এই যে মনোস্যাকারাইড গুলো আছে, এইগুলা সম্পর্কে তোমার আরো কিছু জানা লাগবে। এখন এইগুলার মধ্যে কয়টা আছে? 3 থেকে 10টা। যদি 3টা থাকে ওই মনোস্যাকারাইডকে আমরা কি বলবো বলো তো? ট্রায়োজ। কি বলবো? ট্রায়োজ। 4টা থাকলে কি বলবো? টেট্রোজ। 5টা থাকলে পেন্টোজ। 6টা থাকলে কি বলবো? হেক্সোজ। 7টা থাকলে হ্যাপটোজ, নাকি? ওই লেখা দিয়েছিলাম না? এই তোমরা ICT কি তৃতীয় চ্যাপ্টার পড়ছো? সংখ্যা পদ্ধতি। আচ্ছা, তাহলে তো জানার কথা যে 3 রে ট্রাই বলে, 4 রে টেট্রা, 5 রে পেন্টা, 6 হেক্সা, 7 হেপ্টা। আচ্ছা, তাহলে ট্রায়োস, হেপ্টোস, পেন্টোস, হেক্সোস, হেপ্টোস। এখন কথা ছিল ভাই 8 9 10 ওইগুলা কি লাগবে না? না, ওইগুলা ওইগুলা তোমার সিলেবাসে আপাতত নাই, ওইগুলা জানা লাগবে না। যেগুলো আছে আগে এইগুলা জানো। এখন এইগুলা ছিল প্রকারভেদের মধ্যে পড়ছে। আর কি? আর যদি তোমার তোমার হচ্ছে ওই যে ফাংশনাল গ্রুপ হিসাবে এলডিহাইড থাকে, ওইটাকে আমরা বলবো অ্যালডোজ শর্করা। কি শর্করা বলবো? অ্যালডোজ। যদি তোমার এই ফাংশনাল গ্রুপ হিসাবে কিটোন থাকে, তাহলে ওইটাকে আমরা বলবো কিটোজ শর্করা। ঠিক আছে? তাহলে তোমাকে যদি বলে যে মনোস্যাকারাইডের প্রকার, মানে মনোস্যাকারাইডকে প্রকারভেদ করো বা ক্লাসিফাই করো, সেই ক্ষেত্রে তুমি কি করবা? প্রথমে লিখবা এটা হচ্ছিল কার্বন সংখ্যার ভিত্তিতে, কার্বন সংখ্যার ভিত্তিতে প্রকারভেদ, কার্বন সংখ্যার ভিত্তিতে। আর এটা হচ্ছে তোমার ফাংশনাল গ্রুপের উপর ভিত্তি করে। ফাংশনাল গ্রুপের উপর ভিত্তি করে কয় প্রকার? 2 প্রকার। এবং কার্বন সংখ্যার উপর ভিত্তি করে নরমালি হচ্ছে প্রকারভেদ কয়টা থাকার কথা? 3 থেকে 10। 7টা প্রকারভেদ থাকার কথা।
মানে আটটা প্রকারভেদ থাকার কথা, কিন্তু তোমার সিলেবাসে এই পাঁচটার কথাই লেখা আছে, মানে পাঁচটা সম্পর্কে আলোচনা করা হয়েছে, ওইগুলাও আছে, প্রকারভেদে আছে কিন্তু আলোচনা নাই। বুঝতে পারছো? এখন তোমার উদাহরণগুলা জানা লাগবে, যে আসলে কোনগুলা এলডোজ, কোনগুলা কিটোজ, এবং কোনটা ট্রায়োস, কোনটা টেট্রোস, কোনটা পেন্টোস, কোনটা হেক্সোস, কোনটা হেপ্টোস। বুঝতে পারছো কথাটা? আচ্ছা, এই এতটুকু যে পড়াইছি এর মধ্যে কারো সমস্যা আছে কিনা বলো থাকলে। আচ্ছা, তাহলে তোমার এখন আমরা দেখবো যে এইগুলার উদাহরণগুলা কি কি আছে। এখন এই উদাহরণগুলো তোমার জানা লাগবে। এখন আমি তোমাকে একটু টেকনিক্যালি পড়াবো, যে সবটা উদাহরণ একটা ছকের মাধ্যমে পড়ায় দিব। তাইলে তোমার এতগুলা উদাহরণ মুখস্থ করতে গিয়ে প্যারা খাওয়া লাগবে না। আর নাহলে দেখবা যে সারাদিন এই মুখস্থ, তুমি চিন্তা করো, প্রথমে এটা পড়লা, পরে এটার মুখস্থ করলা, এটা করলা, দেন এটা করবা, এটা করবা, এটা এটা এটা। আমি সবটা তোমার একসাথে একটা ছক বানাইতেছি, একসাথে পড়া হয়ে যাবে। আচ্ছা, এখন তুমি এটা একটা লাইন মনে রাখবা, যে গিডা, ইরি, রাজা, গম। কি বললাম? গিডা, ইরি, রাজা, গম। এখন এটা আসলে তোমার কি কাজে লাগবে? এটা আসলে তোমার কাছে একটা ব্লেসিং বলতে পারো, যে এটা দিয়ে তুমি কি কি মনে রাখতে পারছো, এত বড় ছকটা সবটা মনে রাখতে পারবা এটা দ্বারা। তো প্রথমে আমি কি বলছি? ঘি। ঘি মানে হচ্ছিল গ্লিসারালডিহাইড। গ্লিসারেলডিহাইড। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, আমার হচ্ছে গত পরশুদিন আমার ছিল ওই বায়োকেমিস্ট্রি পরীক্ষা গেছে, বুঝছো? এর মধ্যে এই মনোস্যাকারাইডের ক্লাসিফিকেশন আসছিল। দেন আমি ফার্স্ট অফ অল দিছি যে বেসিস অন দা বেস অফ নাম্বার অফ কার্বন অন দা বেসিস অফ ফাংশনাল গ্রুপ দিয়ে এরকম দিছি। তারপর শেষে দিয়া তোমার তো আমার তো টাইম কম, এত বড় করে তো সবগুলা উদাহরণ লেখা সম্ভব না। পরে আমি এই যে এই টেবিলটা লেখা দিয়ে আসি। বুঝছো? তুমি যে এখন যেটা পড়তেছো এটা তো তোমার শুধু এখনই কাজে লাগবে না, তোমার আসলে ইন ফিউচার মেডিকেলে আসলে ওই জিনিসগুলো কাজে লাগবে। ঠিক আছে? আর যদি তুমি ভার্সিটিতে যাও, বোটানি নিয়ে পড়াশোনা করো, সেই ক্ষেত্রে ওই জিনিসগুলো লাগতেছে। এখন হচ্ছে কি, এই গ্লিসারালডিহাইড, এবং তোমার হচ্ছে পরে আমি কি লিখছি, ডা। ডা মানে কি? ডাতে হচ্ছিল ডাই হাইড্রোক্সি এসিটোন। ডাই হাইড্রোক্সি এসিটোন। ওকে। ইরিতে হচ্ছিল, এটা হচ্ছিল ইরিথ্রোস, আর এটা হচ্ছিল ইরিথ্রোলোজ। ইরিথ্রোলোজ। তুমি দেখবা যে যেলি তোমার কিটোজ হইতেছে শেষে লো কথাটা আছে, লোজ, আর এনে আছে ওজ। এলডোজের মধ্যে ওজ, কিটোজের ক্ষেত্রে কি দেখবা শেষে লুজ আছে। ঠিক আছে? আচ্ছা, এনে আছে রাজা। রাজাতে ছিল রাইবোজ। রাতে কি? রাইবোজ। তাইলে এনে কি হবে? রাইবোলোজ। রাইবো রাইবোলোজ। তারপর যা, যাতে হচ্ছে তোমার জাইলোজ। তাহলে এনে কি হবে? জাইলোলোজ। জাইলোলোজ। ক্লিয়ার জিনিসটা? এখন তো রাইবোজ আছে একটা, মনে রাখবা ডিঅক্সি রাইবোজ। আবার ডিএনএ আরএনএ এর মধ্যে পড়ছিলাম না পেন্টোজ সুগার, এই মনে আছে? তখন তো মনে মনে চিন্তা আছে পেন্টোজ সুগার কি, এজো পেন্টোজ সুগার কি। এই যে একটা পেন্টোজ সুগার আছে রাইবোজ, আর একটা পেন্টোজ সুগার ডিঅক্সি রাইবোজ। বুঝছো জিনিসটা? হুম। আচ্ছা, হেক্সোজ। তোমরা ওই ডিএনএ গঠনের মধ্যে পড়ছো না? তুমি তো আমার কাছে পড়োই নাই। এই ইয়া বলো নদী, ওই ডিএনএ এর মধ্যে আমরা কি দেখছিলাম? পেন্টোজ সুগার ছিল না একটা, ডিঅক্সি রাইবোজ। আর আরএনএ এর মধ্যে কি পেন্টোজ সুগার ছিল কি রাইবোজ? হ্যাঁ, এই হচ্ছে দেখো পেন্টোজ সুগার, তো পেন্টোজ, আর হচ্ছিল এই দেখো রাইবোজ, এই দেখো ডিঅক্সি রাইবোজ। পাইছো? আচ্ছা, এখন তো হইনাছে গম। গতে হচ্ছে গ্লুকোজ, আর মতে হচ্ছে মল্টোজ। এটা হচ্ছে তোমার ফ্রুক্টোজ। ঠিক আছে? আচ্ছা,
এখন তোমার হ্যাপটোজের মধ্যে একটাই আছে, এটা তোমার টেকনিক লাগবে না কারণ এর নামের মধ্যেই হ্যাপটোজ কথাটা আছে, স্যাডো হ্যাপটোলোজ, ওই একটাই, এটা তোমার আসে না, এটা তোমার সিলেবাসে তেমন কিছু নাই, তাও জেনে রাখো ওটা স্যাডো হ্যাপটোলোজ। আচ্ছা এখন তোমার পরীক্ষায় কি আসবে, তোমার পরীক্ষায় আসবে নিচের কোনটা কিটোজ শর্করা, তোমার ওই অপশন দেখে বোঝা লাগবে, আমি তোমার তিনটা অপশন দিই, গ্লুকোজ মল্টোজ ফ্রুক্টোজ, কোনটা হবে কিটোজ শর্করা, বলো। হ্যাঁ ফ্রুক্টোজ। আচ্ছা এখন এই যে তোমার বিভিন্ন জিনিস বিভিন্ন কিছুতে ভূমিকা রাখতেছে, আর কোনটা আসলে কই ভূমিকা রাখে এই জিনিসগুলো আমাদের জানা লাগবে। যেমন ধরো আছে এনে ইরিথ্রোজ, এই ইরিথ্রোজ হচ্ছে তোমার কেলভিন চক্রে ভূমিকা রাখে। ইরিথ্রোজ কিসে ভূমিকা পালন করে, কেলভিন চক্রে। কেলভিন চক্রটা কি, কেলভিন চক্র হচ্ছে তোমার সালোক সংশ্লেষণ যখন করবা তখন দেখতে পারবা ওই কেলভিন চক্র, ঠিক আছে। আচ্ছা এই কেলভিন চক্র আছে কি ইরিথ্রোজে, তোমার কেলভিন চক্রের মধ্যে অংশগ্রহণ করে। দেন তোমার গ্লিসারালডিহাইড কি করে, গ্লিসারালডিহাইড হচ্ছে কোষীয় শ্বসনে ব্যবহৃত হয়, কোষীয় শ্বসনে, ঠিক আছে, এতটুকু পারবা। এখন আরেকটা জিনিস তোমার জানা লাগবে, এই রাইবোজ, রাইবোজ সম্পর্কে একটু জানা লাগে, যে রাইবোজ সম্পর্কে কয়েকটা জিনিস জানো, যে রাইবোজ আসলে আবিষ্কার করছে কে, রাইবোজ আবিষ্কার করছে বিজ্ঞানী এমিল ফিশার, এমিল ফিশার, ওকে, এমিল ফিশার। এবং এর তোমার গলনাঙ্ক কত, এর গলনাঙ্ক হচ্ছে তোমার 95 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, কত, 95 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। আচ্ছা এতটুকু আমরা দেখলাম। এখন একটা জিনিস আমরা পড়ি, যে তোমার রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজের মধ্যে আসলে পার্থক্যটা করি, রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজ। আচ্ছা ওই নিয়ে আরেকটা জিনিস এই যে রাইবোলোজ আছে না, রাইবোলোজ, এই রাইবোলোজ কি হিসাবে ব্যবহৃত হয় জানো, এই রাইবোলোজ শালুক সংশ্লেষণে কার্বন ডাই অক্সাইডের বাহক হিসেবে কাজ করে, শালুক সংশ্লেষণে কিসের বাহক, কার্বন ডাই অক্সাইডের বাহক হিসেবে কাজ করে। ওই সালোক সংশ্লেষণ যখন পড়বা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজ জিনিসটা আমরা কি বুঝাইছি, এখন রাইবোজটা কি, রাইবোজ হচ্ছে একটা আরএনএ এর উপাদান, ডিঅক্সি রাইবোজটা ছিল কি কার উপাদান, ডিএনএ এর উপাদান, ওকে। এখন এইটা যদি রাইবোজ তোমার ছিল আরএনএ এর উপাদান, ডিঅক্সি রাইবোজ ডিএনএ এর উপাদান, এখন হচ্ছিল এইচসিএল এর সাথে বিক্রিয়া করলে কি তৈরি করবে, এটা মনে রাখবা রাফা, কি রাফা, ওকে, রাফা, রাফা কি করে লেট করে মানে ডিলে করে, ডিলে মানে কি তোমার ছিল ইয়া বলে লেট করা এরকমই তো বোঝাচ্ছে যে সে খুব ডিলে, আচ্ছা রাফা ডিলে মানে কি, এই নিয়ে হচ্ছে তোমার রাইবোজ এইচসিএল এর সাথে বিক্রিয়া করে তৈরি করে পারফিউরাল, পারফিউরাল অ্যাসিড, ওকে। এবং এই ডিঅক্সিরাইবোজ তোমার এইচসিএল এর সাথে বিক্রিয়া করে তৈরি করে লেবোলিনিক অ্যাসিড, লেবোলিনিক অ্যাসিড, ক্লিয়ার, বুঝতে পারছো। এখন এনে যে তোমার পাঁচটা কার্বন আছে এর মধ্যে 2 নাম্বার কার্বনে তোমার একটা অক্সিজেন মিসিং থাকে এর, দেখো ডি মানে আছে তোমার ডি অক্সি মানে কি একটা অক্সিজেন তোমার মিসিং আছে ওই 2 নাম্বার কার্বনে, 2 নাম্বার কার্বনে কি একটি অক্সিজেন কম, বুঝতে পারছো, এটা হচ্ছে 2 নাম্বার কার্বনে কি একটা অক্সিজেন কম থাকে, ক্লিয়ার জিনিসটা। তাইলে 2 নাম্বার কার্বনে কি থাকবে, এর ক্ষেত্রে শুধু হাইড্রোজেন গ্রুপ থাকবে, আর এর ক্ষেত্রে 2 নাম্বার কার্বনে কি থাকবে, OH গ্রুপ থাকবে, ক্লিয়ার কথাটা। হুম। আচ্ছা এখন আমরা আসলে এই জিনিসটা এইভাবে না দেখে স্ট্রাকচার হিসাবে দেখি যে স্ট্রাকচারটা কিরকম, তো রাইবোজ স্ট্রাকচারটা দেখি, রাইবোজে কয়টা কার্বন বলো তো, পাঁচটা না, এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটা কার্বন, টান টান টান, এর মানে বন্ড পাঁচটা কার্বন দিলা, তাহলে তোমার এইগুলা কি এলডিহাইড সুগার নাকি কিটোজ সুগার, এই রাইবোজ,
হুম, কি বলো? রাইবোজ কিটোজ নাকি অ্যালডোজ? হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা। আর বাকি তো ওই মোহাম্মদ তো আছে চাপার মধ্যে। ও এতক্ষণ ক্লাস সাথে করে আমি আধা ঘন্টা হয়ে জিজ্ঞেসি যে রাইবোজ নাকি এটা অ্যালডোজ নাকি কিটো সুগার। তাহলে অ্যালডোজ আমি বলো না কেন? ইমরুলও কোনো রেসপন্স করো না মানে কি? এটা তো বলবা যে এটা এলডিহাইড সুগার, এলডোজ সুগার। তাহলে এনে তোমার এলডিহাইড গ্রুপ থাকবো, তুমি মনে রাখবা এলডিহাইড গ্রুপটা নরমালি তোমার 1 নাম্বার কার্বনে, কিটোন গ্রুপটা হচ্ছে 2 নাম্বার কার্বনে থাকে। তাহলে এনে হচ্ছে তোমার কি এলডিহাইড গ্রুপ মানে কি থাকবে সিএইচও। তাহলে সবার উপরে কি আছে? সিএইচও। ওকে, সিএইচওটা কিভাবে থাকে? আচ্ছা, কার্বনের হাত কয়টা বলো তো? একটা কার্বনের হাত হচ্ছে চারটা। চারটা হাত কার্বনের হাত কয়টা? চারটা। কার্বনের যোজনী কত? চার না? এই কার্বনের হাত হচ্ছে চারটা, হয়নি একটা মাত্র হাত আছে, তাহলে আরো হাত বাকি কয়টা? হাইড্রোজেনের হাত হচ্ছে হলো একটা, মানে হাইড্রোজেনের যোজনী কত? একটা। অক্সিজেনের দুই, তাহলে অক্সিজেন হচ্ছে দুইটা। তাহলে হাইড্রোজেনের সাথে একটা এবং তোমার আর দুইটা হাত যাবে অক্সিজেনের সাথে, এই হচ্ছে সিএইচও। বুঝতে পারছো? সিএইচও কিভাবে থাকে? এই চারটা ফিল আপ হয়েছে। এখন পরের গুলো আসলে কিভাবে থাকে? পরের গুলাতে তোমার হচ্ছে একটাতে থাকবে হাইড্রোক্সিল আর একটাতে থাকবে হাইড্রোজেন। এখন এই জিনিসটা তুমি মনে রাখবা যে তোমার ডান সাইডে সবসময় হাইড্রোক্সিল গুলা দিবা। তাহলে এনে কি হাইড্রোক্সিল ডাইনাই, এনেও হাইড্রোক্সিল, এই যে হাইড্রোক্সিল গ্রুপ। ওকে, তারপর ছিল এনেও কি হাইড্রোক্সিল গ্রুপ। এনে তোমার ছিল হাইড্রোজেন, বাম সাইডে সব হাইড্রোজেন। এনেও হচ্ছিল হাইড্রোজেন, এনেও কি, এনেও হচ্ছে হাইড্রোজেন। কিন্তু দেখো সবার নিচেরটাতে হাত কয়টা হইলো কার্বনের? 5 নাম্বার কার্বনটাতে এনে কয়টা হাত হইলো কার্বনের? এই দুইটা কই? এই যে একটা, দুইটা, তিনটা, এটা আরেকটা হাত, আরেকটা হাত মিসিং না? এটা এই হাতটা কই? এই যে হাইড্রোজেন, মানে যেটা হাত মিসিং এর মধ্যে হাইড্রোজেন দিয়ে দিবা। এটা বুঝতে পারছো গঠনটা? হুম। আচ্ছা আচ্ছা, এটা ছিল তোমার এটা হচ্ছে তোমার ডি রাইবোজ। ডি রাইবোজ, ঠিক আছে। এখন দেখবো আমরা ডিঅক্সি রাইবোজের গঠন। আচ্ছা, এটা কেন ডি বললাম? কারণ তোমার দেখো এনে যে তোমার ছিল ওইচ গ্রুপটা কি ডান সাইডে আছে না? ওইচ গ্রুপ গুলো যদি ডান সাইডে থাকে 2 নাম্বার কার্বনের, তাইলে ওইটারে আমরা বলবো ডি। কি বলবো? ডি বলবো। আসলে তোমার হচ্ছে দাঁড়াও 1 মিনিট, এটাই আমরা ডি বলতেছি। ডি তোমার ডি কি? ডি মানে ডান। এভাবে আপাতত মনে রাখো, আমরা যখন আইসোমার পড়বো তখন যে জিনিসটা ক্লিয়ার হবে একটু পরে। এটা তোমার ডি মানে ডান, ডানে থাকলে কি তোমার এটা। এখন জিনিসটা তুমি আসলে এটা কিভাবে, কোন জিনিসটা দেখবা কোনটা? তুমি দেখবা সবার লাস্টের কার্বনের আগেরটা। এনে কার্বন কয়টা? 5টা না? হুম। তাহলে এনে তোমার লাস্টের কার্বনের আগের কার্বন মানে কত? 4। 4 নাম্বার কার্বনে তোমার হাইড্রোক্সিল গ্রুপটা কি ডানে আছে নাকি বামে আছে? যদি 6টা থাকতো তাহলে তুমি কোন কার্বনটারে দেখতা? 5 নাম্বারটারে। ঠিক আছে, ওই 5 নাম্বারটার উপর ডিপেন্ড করে তুমি ইয়া করবা, যে সিলেক্ট করবে এটা ডি নাকি এল। যদি তোমার বামে থাকে, বামে মানে লেফট, লেফট হচ্ছে এল, আর ডানে থাকলে ডি। যেমন ডিঅক্সিরাইবোজ, এই ডিঅক্সিরাইবোজের মধ্যে স্ট্রাকচার সেমই। তোমার ডিফারেন্স কি? 2 নাম্বারে কি থাকবে না? একটা হাইড্রোজেন কম থাকবে। দেখো আসলে এই জিনিসটা কিভাবে আছে। এই ক্ষেত্রে ডিঅক্সিরাইবোজ 5টা দিলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। বন্ড 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 বন্ড। এখন উপরে ছিল সেম হাইড্রোজেন, অক্সিজেন। ঠিক আছে, এখন ছিল সবগুলোর মধ্যেই সেম হবে 2 নাম্বারটা ছাড়া। 2 নাম্বারে একটা কি থাকবে? তোমার ছিল আহ 2 নাম্বারে কি মিসিং থাকবে বলো? একটা অক্সিজেন মিসিং থাকবে। যে অক্সিজেন মিসিং থাকলে এনে শুধু কি যুক্ত হবে? হাইড্রোজেন যুক্ত হবে। ক্লিয়ার জিনিসটা? আর ছিল এনে কি ওএইচ, এনেও ওএইচ, এনেও কি ওএইচ, আর এই সাইডে সব এইচ। এর স্ট্রাকচারের ডিফারেন্সটা কি? এই 2 নাম্বার কার্বন একটা অক্সিজেন কম।
আচ্ছা, তারপরেও দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, এনে কিন্তু তোমার এটা ডি হবে না এল হবে? 4 নাম্বার কার্বন কোনটা? 1 2 3 4। এই কার্বনের কি ওইচ গ্রুপটা ডানে আছে না বামে আছে? ডানে, তাহলে এটাও কি ডি ডিঅক্সি রাইবোজ। ক্লিয়ার? না, শেষেরটার আগেরটা দেখবা। মানে যে 6টা থাকতো তাহলে 5 নাম্বারটা দেখতা। বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমাদের কি রিং স্ট্রাকচারটা এখন দেখাবো? রিং স্ট্রাকচার আপাতত দেখা লাগবে না, এই শেষে পরে দেখবো না, আপাতত রিং স্ট্রাকচার না ঢুকে। আচ্ছা, এতটুকু আজকে যা পড়াইছি এখন পর্যন্ত এর মধ্যে কোনো সমস্যা আছে কারো? বলো, সমস্যা আছে? আচ্ছা, তোমার ছিল রেকর্ডেরটা কইরা নিও, ঠিক আছে? ছিল না। আচ্ছা, এখন হচ্ছে আমরা মনোস্যাকারাইডটা দেখলাম, এখন আমরা দেখবো ডাইস্যাকারাইড। আচ্ছা, এই মনোস্যাকারাইডের মধ্যে এই গ্লুকোজ টোকোজ জিনিসগুলো দেখছি না? এই গ্লুকোজ সবগুলো জিনিসের বিস্তারিত পর্ব সামনে আছে। দেখো ডাইস্যাকারাইড জিনিসটা কি? ডাইস্যাকারাইড জিনিসটা হচ্ছে তোমার কি থাকবে, দুইটা মনোস্যাকারাইড মিলে যেটা গঠন করবে ওটা বলে কি ডাইস্যাকারাইড। যেটা বলবা দুইটি মনোস্যাকারাইড যুক্ত হয়ে যে কার্বোহাইড্রেট গঠন করে। এটা দুইটা মনোস্যাকারাইড যুক্ত হয়ে যে কার্বোহাইড্রেট গঠন করে তাকে কি বলে? তাকে ডাইস্যাকারাইড বলে। আচ্ছা, এখন যুক্ত যে হইলো, এটা তো একটা বন্ডের মাধ্যমে যুক্ত হইছে না? এই বন্ধনটাকে বলা হয়, এই যুক্ত হওয়ার জন্য যে বন্ধনটা, এই বন্ধনটারে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে তোমার কার্বোহাইড্রেটের মধ্যে যে বন্ধনটা হয় এটা কি বন্ধন বলে? গ্লাইকোসাইডিক বন্ধন। ঠিক আছে? তো তোমার দুইটা মনোস্যাকারাইড যে যুক্ত হয় যে বন্ধনের মাধ্যমে, ওই বন্ধনটারে কি বন্ধন বলে? এই বলো কি বন্ধন বলে? এই এই জিনিসটাকে রেসপন্স না করলে তখন কেমন লাগবে? তাও এখনো কেউ বলে না। আরে এই গ্লাইকোসাইডিক বন্ধন বলে। এই আজকে ক্লাসে তোমাদের কাছে কঠিন লাগতেছে খুব? নদী, তোমরা তাহলে আমি যে বলতেছি বন্ধনটা কি বলে তুমি কি কানে শোনো না যে গ্লাইকোসাইডিক বন্ধন বলে? যে বললাম। ইমরুল ক্লাসে আসো? আছে বোর্ড শুন তুই। ওই ইমরুল, কথা শুনতেছো আমার? আচ্ছা, ও শুধু জয়েন দিয়ে রাখছে। নদী, কথা শুনতেছো? আচ্ছা, নদীর মানে নেট প্রবলেম। তাহলে তুমি মোহাম্মদ রেসপন্স করো, তাহলে এই বন্ধনটা কি বন্ধন বলে? গ্লাইকোসাইডিক বন্ধন বলা হয়। আচ্ছা, এখন তোমার আসলে এর উদাহরণ কি কি আছে? এর উদাহরণের মধ্যে, আচ্ছা বুঝতে পারছি আমি। তো এর এক্সাম্পল গুলো মনে রাখবা। মশলা দ্বারা, কি দ্বারা? মশলা। মতে হচ্ছে তোমার ম্যালটোজ, শতে হচ্ছে তোমার সুক্রোজ, আর লাতে হচ্ছে তোমার ল্যাকটোজ। ম্যালটোজ মানে হচ্ছে তোমার গ্লুকোজ প্লাস গ্লুকোজ, দুইটা মনোস্যাকারাইড যুক্ত হবে না? এই গ্লুকোজ প্লাস গ্লুকোজ। সুক্রোজের ক্ষেত্রে মনে রাখবা জিএফ, এই যে মিষ্টি। তোমার আছে সুক্রোজ কি মিষ্টি জাতীয় জিনিস, তাহলে তোমার ছিল, আর তোমার কাছে যদি আমি যদি বলি যে তুমি মিষ্টি জাতীয় জিনিসের নাম বলো, তোমার মাথায় কিন্তু চিনি আসবে না, তোমার চোখের সামনে তোমার মানে কি গার্লফ্রেন্ডের মুখটা বাইসা উঠবে নাকি? ওই হচ্ছিল গার্লফ্রেন্ড, এই হচ্ছিল গ্লুকোজ।
এই ছিল গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে তোমার আর ল্যাকটোজ কি দ্বারা যুক্ত হয়, ল্যাকটোজে ছিল গ্লুকোজ এবং গ্যালাক্টোজ, ঠিক আছে। এই জিনিসটা বুঝতে পারছো? হুম। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার এনে আমরা এটা দেখলাম, এখন হচ্ছে অলিগোস্যাকারাইড। মনোস্যাকারাইড গেল, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইডটা কি? অলিগোস্যাকারাইডটা মনে রাখবা, তোমার হচ্ছে 3 থেকে 10টা মনোস্যাকারাইড যুক্ত হয়ে যে যৌগটা গঠন করে তাকে কি বলে? অলিগোস্যাকারাইড। এটা কয়টা? 3 থেকে 10টি মনোস্যাকারাইড পরস্পর যুক্ত হয়ে পরস্পর গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। তুমি আরো সুন্দর করে ওইভাবে লিখতে পারো, গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে। আমার লেখাগুলো আগে থেকে একটু ভালো হয়েছে না? গত ক্লাসে লেখা দেন, গত ক্লাসে কেমন লিখছি? আজকে আমার কাছে মনে আছে, আমি আজকে সুন্দর করে লিখছি। দেখো আগের ক্লাসের লেখা। আচ্ছা, যে দেখো এই লেখার সাথে আজকের লেখা মিলবো? আজকের লেখা খুব স্পষ্ট, শুরুর দিকে তো আরো সুন্দর করে লিখছি। তুমি কি জানো যে আমি একবার আমার উপজেলায় হাতের লেখায় সেকেন্ড হয়েছিলাম? তখন আরো সুন্দর ছিল, বড় হওয়ার সাথে সাথে নষ্ট হয়েছে। এটা মাধ্যমে যুক্ত হয় যে কার্বোহাইড্রেট গঠন করে ওইটারে বলে কি? অলিগোস্যাকারাইড। এখন অলিগোস্যাকারাইডের মধ্যে উদাহরণ কি কি আছে? তোমার হলো অলিগোস্যাকারাইড, অলিগোস্যাকারাইডের মধ্যে আছে তোমার রেফিনোজ এবং হচ্ছে হলো আহ, যেগুলো আছে। এটা তুমি কিভাবে মনে রাখতে পারো? দাঁড়াও এক মিনিট। আচ্ছা, তোমার এটা মনে রাখতে পারো যে রাফি স্কুটারে ভর করে, রাফি স্কুটারে ভর করে শুক্রবারে শেলবাজারের মেলায় যায়, শেলবাজারের মেলায় যায়, মানে কি? আচ্ছা, এটার মানে হচ্ছে তোমার এইগুলা হচ্ছে অলিগোস্যাকারাইড উপরে যেগুলো লিখলাম, আর এইগুলো ছিল ডাইস্যাকারাইড। তো একটা মানে দুইটা লাইনের মাধ্যমে আমরা সবগুলো একসাথে মনে রাখবো। রাফি মানে হচ্ছে রেফিনোজ। আচ্ছা, এই অলিগোস্যাকারাইডে কার্বন কয়টা থাকে, মানে মনোস্যাকারাইড কয়টা? হুম, এই অলিগোস্যাকারাইডে মনোস্যাকারাইড কয়টা থাকে? বলো। আরে এই যে 3 থেকে 10টা জানে না, অলিগোস্যাকারাইড মাত্র দেখাইলাম যে 3 থেকে 10টা থাকবে। আমি বলি মনোস্যাকারাইডে একটা, ডাইস্যাকারাইডে দুইটা, অলিগোস্যাকারাইডে 3 থেকে 10টা, এবং পলিস্যাকারাইডে 10টার বেশি। কি আছে জিনিসটা? তাহলে তোমার এই রাফিনোজের মধ্যে থাকে 3টা মনোস্যাকারাইড, এই তোমার স্টেকিওজ আর কার্ডোজে থাকে 4টা মনোস্যাকারাইড। ভর ভর মানে হচ্ছিল ভার্বাকোজ, এই ভার্বাকোজে থাকে 5টা মনোস্যাকারাইড, ঠিক আছে। তাহলে তোমাকে যদি বলে টেট্রা স্যাকারাইড কোনটা, এটা হচ্ছিল টেট্রা স্যাকারাইড একটা, না ট্রাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড মানে অলিগোস্যাকারাইডের মধ্যে তো পড়ছে ট্রাইস্যাকারাইড। এটা হচ্ছিল কি? টেট্রা স্যাকারাইড। এটা হচ্ছিল একটা পেন্টাস্যাকারাইড। বাকিগুলা লাগবে না, বাকিগুলা তোমার ছিল আরো যে ছয়টা, ছয়টা হইলে কি, সাতটা হইলে কি, আটটা হইলে কি, ওইগুলো তোমার নাইগা, কোনো রাইটারের বইয়ে নাই এইগুলা, তোমার বইয়ে নাই এগুলা, অন্য রাইটারের বই থেকে দিছি। তোমার বইয়ে শুধু রাফিনোজ এবং ছিল স্টেকিওজের কথা আছে, আর কোনোটা নাই। আচ্ছা, শুক্রবাজারে শেলবাজারের মেলায় গেল মানে কি? শুক্রবার মানে ছিল সুক্রুজ, শেলবাজার মানে হচ্ছে তোমার সেলুবায়োস,
মেলায় হচ্ছে হলো মেলটোজ, মেলায় গেল মেলটোজ, আর গেল লোতে হচ্ছে হলো ল্যাকটোজ। তাহলে তোমার এই নিচের গুলা হচ্ছে হলো ডাইস্যাকারাইড, আর এই উপরের গুলা হচ্ছে হলো কি অলিগোস্যাকারাইড। ক্লিয়ার? বুঝি নাই। বুঝতে পারছো? আচ্ছা, এখন হচ্ছে পলিস্যাকারাইড। আচ্ছা বলো, পলিস্যাকারাইডে মনোস্যাকারাইড কয়টা থাকবে তাহলে? হুম? অলিগোস্যাকারাইড যদি থাকে 3 থেকে 10টা, তাহলে পলিস্যাকারাইডে কয়টা থাকবে? 10টার বেশি না? হ্যাঁ। তাহলে তোমার হচ্ছে মেনে 10টার বেশি বলা লাগবে না, বলবা যে অনেকগুলা মনোস্যাকারাইড, মনে মনে জেনে রাখবা 10-এর বেশি মনোস্যাকারাইড পরস্পর গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে যে পলিমার যৌগ গঠন করে তারে কি বলে? পলিস্যাকারাইড। ঠিক আছে? এখন পলিস্যাকারাইড কয় ধরনের হইতে পারে? পলিস্যাকারাইড হচ্ছে 2 ধরনের আছে। কয় ধরনের? 2 ধরনের। একটা আছে তোমার গাঠনিক পলিস্যাকারাইড, আর একটা ছিল সঞ্চয়ী পলিস্যাকারাইড। আচ্ছা তুমি বলো, মানে গাঠনিক পলিস্যাকারাইড কোনটা? উদ্ভিদের দেহ গঠন করে কোনটা? সেলুলোজ না? হুম? এই হচ্ছিল সেলুলোজ, হচ্ছিল গাঠনিক পলিস্যাকারাইড। আচ্ছা, এই আমাদের দেহে অতিরিক্ত গ্লুকোজ কি হিসাবে সঞ্চিত থাকে? এসব গতকালই ক্লাস করাইছি পরিপাকের, খেয়ালছো? এই তোমরা শুক্রবারে পরিপাকের পরীক্ষা আছে, বুঝছো? দেখো, তাহলে তোমার হচ্ছিল গাঠনিক কোনটা? সেলুলোজ। আর হচ্ছিল আমাদের দেহে অতিরিক্ত যে গ্লুকোজ আছে না। হ্যাঁ রে, তুমি তো অত সহজ ভাবতেছো। সৈয়দ নজরুলের প্রথম শ্রেণীটা পাস করো না দেখবা, পরিপাক লেখা দিয়ে আসছো। জিরো দিব স্যারে, কাইটা জিরো। চিনো না তো নোমান স্যার কেটা? এই ফার্স্ট সেমিস্টারটা যাক না, তখন চিনবা যে নোমান স্যার, অজন্তা ম্যাডাম কত সুন্দর সুন্দর কথা বলে ক্লাসে আইসা, ম্যাম দেখতে কত মিষ্টি, ওইগুলা বুঝবা। প্রথম সেমিস্টারে খাতাটা যেদিন দিবে না, সব ফেল। খাতাটা নিয়ে যাবা, তখন দেখবা মুখটা কেমন হয়। আচ্ছা, এইগুলা আসলে প্রথম প্রথম পোলাপানে খুব ভাবে, মানে আমরা তো পোলাপান মানে কি বলতো যে ক্লাসে এই ম্যাম কত, এই ম্যাম সেই, পরে ফার্স্ট সেমিস্টার যাওয়ার পরে পরে বুঝছে যে ম্যাম আসলে কি জিনিস। আচ্ছা। আচ্ছা, গাঠনিক ছিল কি সেলুলোজ। যেমন সঞ্চয়ীটা কি? সঞ্চয়ী হচ্ছে তোমার আমাদের উদ্ভিদের দেহে অতিরিক্ত খাবারটা সঞ্চয়ী থাকে তোমার স্টার্চ হিসাবে উদ্ভিদে, আর প্রাণী দেহে থাকে গ্লাইকোজেন হিসাবে। গ্লাইকোজেন। উঠতেছে তো। আমাদের সময় তোমার 650 জনের মধ্যে 29 জন পাশ করছিলাম, বাকি সব ফেল করছে। কারণ তুমি ভাবতেছো যে তোমার ছিল এই ফেল, ওইটা জীবনেও করবো না। সময় হোক বুঝতে পারবা যে ফেল আসলে করে না, তুমি এমনি ওটি করবা। আচ্ছা, আমাদের 9-10 জন একটা স্যারের কাছে পড়তাম, তোমার আছে না কামরুজ্জামান স্যারের কাছে, হচ্ছে কামরুজ্জামান স্যারে বলতো যে আমি আসলে ফেল করাই না, স্টুডেন্ট ফেল করে, বুঝছো? মানে স্যার এই ডায়লগটা কথায় কথায় দিত আমাদের। বলছে 90 তো কেমিস্ট্রিতে আমাদের স্কুলে সব ফেল করতো, মানে আমরা যারা স্যারের কাছে পড়তাম তারা বাদে। হ্যাঁ, মানে স্যারের কথায় কথায় ক্লাসে এসে বলতো আমি তো স্টুডেন্টকে ফেল করাই না, স্টুডেন্টরা ফেল করে। বুঝছো? এই তোমরাও দেখবা যে কেউ কোনো টিচারই তোমাদেরকে ফেল করে না, স্টুডেন্টরা অটো ফেল করতেছে। কেন করতেছে ফার্স্ট সেমিস্টার গেলে বুঝতে পারবা। এখন দেখবা ক্লাসে খুব লাফাইতেছে পোলাপান। হ্যাঁ। আচ্ছা, এটা বিষয় না, দেখবা। আচ্ছা, আমি যখন তোমার আসলে ফার্স্ট সেমিস্টারের আগে ক্লাসে যাইতে আমার ভালো লাগতো না, কেন জানো? যে আসলে আমি মানে ধরো কিছু একটা বুঝছি না, স্যারকে জিজ্ঞাসা করি না, স্যার এটা বুঝছি না বুঝাই দেন। স্যারে উত্তর দেওয়ার আগে মানে আমার আর মাঝখানে, স্যার আর আমার মাঝখানে যে স্টুডেন্ট গুলা বসে সবাই উত্তর দিয়ে আসে। এত ফাস্ট পোলাপান, মানে খুব ভয়ে থাকতাম যে কই আয়া পড়লাম, এনে আসলে আমার স্টুডেন্ট ভর্তি হওয়াটা উচিত হইছে না।
ওই আনন্দমনে পড়তাম, কলেজে যাইতাম না, কেউ চিনতও না। পরে যখন ফার্স্ট সেমিস্টারটা গেল না, তখন হচ্ছে ওইটির মুখ বন্ধ হয়ে গেছে। আস্তে আস্তে দেখবো এখন ক্লাসে খুব লাফাইতেছে অনেকটি, এই যে মুখটা বন্ধ হইব ফার্স্ট সেমিস্টারটা গেলেই। আচ্ছা, দেখি যে পোলাফানে তো দেখি অনেকেই আমার ফ্রেন্ড, দেখি পোলাফানে ঘুরতেছে খুব ডে ডে, সন্ধ্যার পরে ঘুরতেছে। মানে সন্ধ্যার পরে কি ও ছেলে মেয়ে একসাথে, বন্ধু বান্ধবী, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নয়, একজন আগে অনেকগুলা থাকে, অনেকগুলা মেয়ে অনেকগুলা ছেলে, ওই তোমার ছিল ঘুরতেছে, শরীরে খুব রং। এগুলা আসছে তো মাত্র, সময় যাক, দেখবা ফার্স্ট সেমিস্টারটা গেলেই সব দিকে গড় নিব, মাত্র শুরু। দেখো, গ্লাইকোজেন হচ্ছিল প্রাণী দেহে সঞ্চিত থাকে, সেলুলোজ আছে, এছাড়াও হেমি সেলুলোজ এবং পেকটিন আছে, আমরা কোষ প্রাচীরের গঠনে দেখতে আসছি। ওই ওয়ান শট ভিডিও দেখা, আচ্ছা আমার এই এমসিকিউ ধরো 20-এর মধ্যে 17 পায় আল্লাহ, কিন্তু ওই সৈয়দ নজরুলে পাস করে দেখো, ওয়ান শট দিয়ে তো তুমি পাস করতে পারবা না। আমি যা পড়াইছি, তাও তোমার মনে আমার খালি মনে হয় যে আমি কোন ইনফোটা বাদ দিলাম, আমি তোমাদের পড়াই, শুধু আজমল স্যার পড়াই, আজমল স্যার বাদ দিয়া আলিম তোমার মাজদা কত ইনফো দিই, তাও ভিতরে একটা ভয় থাকে যে নোমান স্যার প্রশ্নটা কোত্থেকে করে। জিনিসটা আস্তে আস্তে বুঝতে পারবা, আগাও সামনে। তোমার হচ্ছিল বেশি উঠতেছ মনে হচ্ছে ওয়ান শট ক্লাস কইরা পাস করে আলবা না, এই দিন সৈয়দ নজরুলে তুমি পারতা না। যখন তোমার মানে স্যারদের কাছে যাচ্ছো, দেখবা যখন তুমি ফেল করছো না, তখন আস্তে আস্তে তোমার মানে ওই কনফিডেন্স হারাইতে থাকবা, ওই টপার হিসাবে ভর্তি হয়েছিল। তোমার স্কুলের রুল কত ছিল মোহাম্মদ? 6 না 7, বুঝছো? এমনি সব সব টপাররা এসে সৈয়দ নজরুলে ভর্তি হয়, সৈয়দ নজরুল কোনো খারাপ স্টুডেন্ট ভর্তি হয় না। কিন্তু পরে গিয়ে কত দাঁড়ায়, বুঝছো? এই তোমার টাঙ্গাইলে, এনে তো টাঙ্গাইলে কেউ নাই, টাঙ্গাইলে 1 নাম্বার স্কুল কোনটা জানো? শহীদ স্মৃতি মেবি। আচ্ছা আমি জানি না কি তোমার হচ্ছে, কিন্তু হচ্ছে টাঙ্গাইলে 1 নাম্বার যেটা স্কুল মানে ছিল যেটা, কিন্তু সরকারি না, বেসরকারিটারে 1 নাম্বার ধরা হয়, সরকারিটাতে মানে তত 1 নাম্বার ধরা হয় না, আমি সেটা জানি, আমার বন্ধুরা বলছিল। মনে হয় শহীদ স্মৃতি না কি নাম, আমি ঠিক জানি না। এখন কিন্তু মানে আমরা যখন ফার্স্ট সেমিস্টার দিলাম, তখন আমার সাথে একটা ছেলে যৌথভাবে ফার্স্ট হয়েছিল, সেও টাঙ্গাইলে, কিন্তু সে আসলে ওই তোমার স্কুলটাতে এলাউই হয় নাই, বুঝছো? ওই সরকারি স্কুলটা মানে এই যে প্রাইভেট যে স্কুলটা আছে, মানে ভর্তি পরীক্ষা হয়, ওটাতে এলাউই হয় না, সে গ্রামের একটা স্কুল দিকে পড়ছে। ওই ছেলে আইসা ফার্স্ট সেমিস্টারে পাস হয়েছে, আর যেইগুলা তোমার এনেছিল ওইগুলা সব তোমার ফেল করছে। পরে আমার একটা বন্ধু বলতেছে, মামা দেখ আমরা ছিল যখন টাঙ্গাইলে আসছিলাম, তখন আমরা হচ্ছে ছিলাম তোর 1 থেকে 10-এর মধ্যে, যেই ছেলেগুলা 50-60-এর বাইরে রোল ছিল ওরা পাস করছে, আর আমি 2-3টাতে ফেল করছি। আচ্ছা, মানে বুঝবা, আস্তে আস্তে সামনে আগাও। এখন তো বেশি লাফাইতেছো, এখন আমি বললেও আমার কথাগুলো খারাপ লাগবে, পরে দেখবা যে জিনিসগুলো মিলতেছে, পরে তোমরাই চুপচাপ থাকবা, বলবা যে না ভাই আরো পড়ান আরো পড়ান, পাস করা লাগবে। দেখো, এখন ছিল বিচারণ ক্ষমতা অনুযায়ী, এটা ছিল গেল এতটুকু প্রকার বা শেষ 4 প্রকার পড়ে ফেলছি। তোমার ছিল কেসের উপর ভিত্তি করে, ওই যে রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে, এখন ছিল বিচারণ ক্ষমতার উপর ভিত্তি করে পড়বো। বিচারণ ক্ষমতার উপর ভিত্তি করে 2 প্রকার। আসলে এই কথাগুলো বলতে চাই নাই, কারণ ছিল এগুলো বললে তোমরা ডিমোটিভেট হইতে পারো, ভয় পাইতে পারো, কিন্তু এগুলো আসলে আসলে সত্য কথা, যে তোমার আসলে যেগুলো বেশি উঠতেছে খুবই 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 মানে তাড়াতাড়ি গড় নিবে তারা। আর যে গড় না নেয় একদম হচ্ছিল মনে করো যে অধঃপতন লাইনে চলে যাবে। আমার একটা ফ্রেন্ড আছিল, বুঝছো, আমার এলাকার, ওই মানে সে যখন মানে সে আমাদের স্কুলে বলো মানে কেমন ছিল, মাম্মাস বয় টাইপের, ও সবসময় ফার্স্ট বেঞ্চে বসতো, স্যারদের প্রিয় ছাত্র ছিল। ওই তোমার ছেলে যখন ময়মনসিং আসলো, ময়মনসিং সরকারি কলেজে ভর্তি হয়েছে, কারণ তার যে ভাই আছে, তার ভাই সৈয়দ নজরুলে পড়ছে, একজন মানে খালাতো ভাই, কিন্তু ওই ভাই নাকি সৈয়দ নজরুল সম্পর্কে ওর যে ব্যাড রিভিউ হচ্ছে, তো সে সৈয়দ নজরুল দেই নাই চয়েস, 1 নাম্বার আনন্দমন, 2 নাম্বার সরকারি দিছিল, তা সরকারি কলেজ আসছে। পরে সে তখন তখন মানে ছিল মাইমিন সিং এর একটা সুনামধন্য কোচিং এ সে বায়োলজি পড়তো, এবং হচ্ছে তোমার সে 2 দিন পরে পরে ডেয়া দিত যে অমুক পরীক্ষায় ফার্স্ট হয়েছে, তার একটা টেস্ট দিতেছে, সেই পরীক্ষায় ফার্স্ট হয়েছে, সেই উইকলিতে ফার্স্ট হয়েছে, মানে আঙ্গামাঙ্গা কত পরীক্ষা, সবগুলাতে মানে সে ভালো প্লেস করে ডেয়া দিত। এবং তার তোমার ছিল প্রোফাইলটা ছিল একটা তোমার অ্যাপ্রন পরা লুকের, মানে কার্টুন ডাক্তার, আর হচ্ছে তোমার কভার ফটো ছিল ঢাকা মেডিকেল কলেজের। ওরে আমি বুঝছো, আমি তোমার রুমে আমার রুমমেটের সাথে আলাপ করতাম যে ভাই আমি তো ডিপ্রেশনে চলে যাইতেছি, এই পোলাই তো মানে কুবাই আলতাছে। পরে তোমার হচ্ছে যত দিন গেল,
মানে সে বেশি লাফানি শুরু করলো। সে হচ্ছিল ময়মনসিং এর লোকাল কিছু তার বন্ধু বান্ধব হতো। সে ফার্স্ট অফ অল সে চশমার ফ্রেমটা চেঞ্জ করলো। দেন তার একটা গার্লফ্রেন্ড হইলো। দেন সে স্মোক করা শুরু করলো। তারে পার্কে গেলে মানে আমার এক বন্ধুরা গেছে কি আর দেখা ছিল সে পার্কে স্মোক করতেছে। আমরা তো মানে বন্ধুরা আমার তো পুরা অবাক, যেই ছেলে ছিল কি বলেন পুরা মাম্মাস বইছিল ওই ছেলে ওপেন স্মোক করতেছে। পরে আমার রুমে এসে বললো, আমি কিছু মা ওই তো দেখতাম এত। তারপরে সে আস্তে আস্তে তার নামটা হঠাৎ করে উধাও হয়ে গেল। যেই ছেলে মানে মেডিকেলে সে আমি যখন আসছি না 1 মাস গেছে তখন আমার ফোন দিছে সে একদিন, যে বলছে সৌরভ শোন আমরা যারা সিরিয়াস আছি আমরা চাইলে মনে করছে এডমিশন অনেক আগে থেকে আসলে করা লাগে, মেডিকেলে যদি ভালো করা লাগে তাহলে তোর আমরা একটা এডমিশনের প্রাইভেট নেই বাসা। একজন ময়মনসিংহ মেডিকেলের ভাই আছে অমুক ভাইয়ের কাছে আমরা এডমিশন করাম। আমি সেই এবার আমি ফার্স্ট সেমিস্টারে পাশ করালে আমার চিন্তা তুই এডমিশন নিয়ে। আমি সেটা তুই পর আমি আগে পাশ করি ফার্স্ট সেমিস্টারে পরে এডমিশন ভাবতেছি। তখন সে মানে এডমিশনের চিন্তা সে তো কখন থেকে করে তখন আমিও করি না। ওই ছেলে একদম পুরাপুরি নষ্ট হয়ে গেছে। দেন আমার যখন যেদিন রেজাল্ট দিল বুঝছো ঢাকা মেডিকেল পাইছি, ওই সময় রেজাল্টের পর আমি যখন বাসা থেকে বেরোছি তখন ঠিক সন্ধ্যার মতো একটু সন্ধ্যার আঘাত। তখন আমার বাসার কয়েকটা বাসা পরে সে থাকতো ফ্যামিলি নিয়ে, তার সাথে আমার দেখা। সে আমার জিজ্ঞাসা করতেছে কিরে চান্স হয়েছে তোর? আমি বলছি না রে হয়েছে না। পরে হ্যাঁ আমার কইতেছে আচ্ছা মন খারাপ করিস না ভালো করে পড় হয়ে যাবে সেকেন্ড টাইম দিস। হ্যাঁ দেখি ডেন্টাল পেপার আছে দেখা যাক। আমি বলছি, তুই তোর কি অবস্থা? পরে কয়, আমি তো পরীক্ষাই দিছি না। তুই চিন্তা করো ওই ছেলে পরীক্ষাই দিছে না মেডিকেলে। বুঝছো সে আসলে প্রথম দিকে কতটা ডেডিকেটেড ছিল। এই যে এরকম কিছু মানে হারায় যাবে হঠাৎ করে দেখবা হারায় গেছে। ঠিক আছে আচ্ছা। আচ্ছা বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে দুই ধরনের, একটা ছিল বিজারক শর্করা, বিজারক বা রিডিউসিং শর্করা, রিডিউসিং শর্করা। আরেকটা ছিল নন রিডিউসিং বা কি অবিজারক শর্করা। ময়মনসিং আসছো একটু ঘুরে টুরে নেও, ভালো কথা ফার্স্ট সেমিস্টারটা যাক করে দেখবা ঘোরাঘুরি এমনি বাড়ছে। যে সময় দেখো ফার্স্ট সেমিস্টার ফেল করছো তখন আর পড়ালে হইতো না, তখন তুমি হাল ছেড়ে দিবা যে আমার দ্বারা হবে না, তো বলো আসছি ময়মনসিং একটু বন্ডামি টন্ডামি করি ঘুরি, হয়তো 2 দিন পরে আবার বাড়িতে চলে যেতে দিব। তখন এই সময়টা কাজে লাগাবো, একটু ঘুরবা টুরবা, বন্ধু বান্ধব বানাবা লোকাল কিছু, আস্তে আস্তে কিছু মানে নেশা জাতীয় জিনিসপত্র ধরবা, গার্লফ্রেন্ড বানাবা একটা। ওই দেখবা সব মিলায়া কিছু দেখবা লোক আছে গান গায় গিটার নিয়ে পার্কে বসে থাকে, ওদের সাথে তোমার বন্ধুত্ব হবে। ওই দেখবা সব মিলে একটা আধ্যাত্মিক লাইনে চলে যাবা। ঠিক আছে, এটাই হয় নর্মালি, এটাই মানে হবে। মানে পোলাপান তো খুব ধরো আগে যখন ফোকাস ছিল তখন তাও টাইটে ছিল, এখন তো ফোকাস আর নাই। তো এখন তো পোলাপান আরো বেশি লাফাবে। সৈয়দ নজরুলের পোলাপান এখন আস্তে আস্তে মানে জিনিসটা হবেই, মানে করার কিছু নেই। আচ্ছা দেখো তাহলে এখন হচ্ছে রিডিউসিং সুগার আর একটা হচ্ছে নন রিডিউসিং সুগার। রিডিউসিং সুগার কি? রিডিউসিং সুগার হচ্ছে যেখানে কমপক্ষে একটা মুক্ত এলডিহাইড অথবা কিটোন গ্রুপ থাকবে। কি বললাম? মুক্ত এলডিহাইড অথবা মুক্ত কিটোন গ্রুপ থাকবে। যে সকল কার্বোহাইড্রেটে অন্তত কি একটা, যে সকল কার্বোহাইড্রেটে অন্তত একটি মুক্ত এলডিহাইড অথবা কিটোন গ্রুপ থাকে। ঠিক আছে, থাকায় কি করতে পারে? এই তোমার ক্ষারীয় আয়নকে বিজারিত করতে পারে। থাকায় ক্ষারীয় আয়নকে বিজারিত করতে পারে, তারাই হচ্ছিল কি বিজারক। ক্ষারীয় আয়নকে বিজারিত করতে পারে তারা কি, তারা হচ্ছিল রিডিউসিং সুগার। ওকে, তারাই রিডিউসিং সুগার। এখন এই যে রিডিউসিং সুগার এরা আসলে কি করতেছে, এরা তোমার হচ্ছিল এই যে মানে এর উদাহরণ কি কি, এর উদাহরণ হচ্ছে তোমার সকল মনোস্যাকারাইড, সকল মনোস্যাকারাইড। ঠিক আছে, সকল মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড, কিন্তু একটা জিনিস বাদে, মানে একটা ডাইস্যাকারাইড বাদে, কি সুক্রোজ বাদে। তাহলে সকল মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড কি রিডিউসিং সুগার, একমাত্র বাদ এরা সুক্রোজ বাদ। আর নন বিচারকের উদাহরণ সংজ্ঞাটা কি হবে, যেখানে কি একটাও মুক্ত এলডিহাইড অথবা কিটোন গ্রুপ থাকে না, ফলে ক্ষারীয় আয়নকে বিজারিত করতে পারে না, মানে এটা ঠিক উল্টাটা। তাই বলা হয় কি বিজারক বা রিডিউসিং সুগার।
আর এখানে কি কি আছে? এইখানে আছে তোমার সুক্রোজ, অলিগোস্যাকারাইড আর হচ্ছে পলিস্যাকারাইড। অলিগোস্যাকারাইড আর কি পলিস্যাকারাইড। এখন তুমি বুঝবা কিভাবে আসলে যে কোনটা আসলে এই বিচারক মানে রিডিউসিং, কোনটা নন রিডিউসিং। তুমি এটা বুঝবা বেনেডিক্ট দ্রবণ এবং ফেলিং দ্রবণ দ্বারা বিচারিত করে। যেইগুলা বেনেডিক্ট দ্রবণ এবং ফেলিং দ্রবণ দ্বারা বিচারিত হবে তারা হচ্ছে রিডিউসিং সুগার। রিডিউসিং সুগার কি হয়? রিডিউসিং সুগার হচ্ছে তোমার এই কি হইতেছে বেনেডিক্ট দ্রবণ, বেনেডিক্ট দ্রবণ ও ফেলিং দ্রবণ দ্বারা বিচারিত হয়। ওকে, তারা হচ্ছে হলো কি তোমার রিডিউসিং সুগার। তাইলে তোমার যদি তুমি তো তখন থেকে দেখে বুঝতে পারবা যে কোনটা আসলে বেনিক দ্রবণ দ্বারা বিচারিত হয়, কোনটা ফিলিং দ্রবণ দ্বারা বিচারিত হয়। আচ্ছা, এখন তো নন রিডিউসিং কি বিচারিত হবে এগুলো দ্বারা? না, এগুলো দ্বারা হবে না। দেশে বেনিক এবং ফিলিং দ্রবণ দ্বারা বিচারিত হয় না। জিনিসটা কি আমরা বুঝতে পারছি? হুম, এই বুঝতে পারছি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের অধ্যায় মোটামুটি শেষ। না, অধ্যায় শেষ বলতে আমি বলি তোমার আর পড়ার কি বাকি আছে? ধরো আমরা মনোস্যাকারাইডের মধ্যে যে পড়লাম যে গ্লুকোজ, মল্টোজ, ফ্রুক্টোজ, এই যে বিভিন্ন উদাহরণগুলো দেখলাম, যে একটা করে নাম লিখলাম, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, যেমন ধরেন ডিঅক্সিরাইবোজ রাইবোজের স্ট্রাকচার দেখালাম, এমন তো অনেকগুলো জিনিসের স্ট্রাকচার জানা লাগবে, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ, তারপর স্টার্চ, গ্লাইকোজেন। এই প্রত্যেকটা জিনিস আমরা আলাদা আলাদা করে পড়া লাগবে, এখন একটু হালকা হালকা বিস্তারিত পড়া লাগবে। ওই জিনিসগুলো পড়লে তোমার অধ্যায় শেষ। আর তোমার অধ্যায় পুরাটা আমি ব্রিফলি পড়াই দিছি। এখন সামনে ক্লাস করতে হলে তোমাকে মাস্টলি যেটা করতে হবে, এই পুরা অধ্যায় মানে যতটুকু পড়াইছি সবটা পড়ে আসতে হবে। আর নাইলে তোমার দ্বারা মানে এই সামনে ক্লাস বোঝা ভালোভাবে সম্ভব না। তো আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে যতটুকু পড়াইছি ততটুকু খুব ভালোভাবে বুঝে আসবা। ঠিক আছে? তাহলে আমি অধ্যায়টা খুবই তাড়াতাড়ি শেষ করে দিতে পারবো। তাহলে আমি সামনে এই চেষ্টা করবো যে পুরো অধ্যায়টা শেষ করার জন্য। যদি কোনো কারণে সম্ভব না হয় তাহলে আমরা পরের দিন একটুক্ষণ পড়ালেই শেষ হবে। ঠিক আছে?